আসসালামু আলাইকুম সবাইকে। আসলে কথা বোর্ডে ক্লাস নেওয়ার কথা ছিল কিন্তু সাউন্ডের কারণে ক্লাস নিতে পারিনি। এজন্য আমি আজ গতকালের যে পোস্ট করছিলাম যে আজকে ক্লাসের জন্য, এজন্য একটা ক্লাসে আসা। আজকের টপিক আমাদের শিল্প। তো শিল্প বিষয়টা আমরা কাকে বলে যেটা আছে। হুম? শিল্প কাকে বলে? এটা আমাদের খুব একটা গুরুত্বপূর্ণ না। যে আমাদের পড়ায় লাগবে এমন না। শিল্প কাকে বলে গুরুত্বপূর্ণ না। শিল্প কাকে বলে? মোটামুটি লাগবে না। হ্যাঁ? আমরা মনস্বী মতবাদ। মতবাদ এটা পড়ব। আ মনীষী মতবাদ পড়লে আমাদের মোটামুটি ১ থেকে ২ মার্ক এখান থেকে কভার করা সম্ভব হবে আরকি। যদি আমরা এখন শিল্পের শুরু আরকি। আমরা এই পাশে একটু জায়গা নিই, হ্যাঁ? শিল্পের শুরু। গুহা থেকে, হ্যাঁ? গুহা থেকে শিল্পের শুরু। এখন তারা গুহায় কিভাবে চিত্র আঁকত? গুহায় চিত্র অঙ্কন করত শিকার করার জন্য। শিকারের জন্য গুহার গায়ে বা দেওয়ালে তারা ছবি আঁকত। তো কিসের মাধ্যমে? হাড়ের মাধ্যমে। হাড়, তারপরে পাথর এগুলার মাধ্যমে তারা কি করত? খোদাই করে। খোদাই করে বা আঁচড় দিয়ে, আঁচড় দিয়ে, হ্যাঁ? আঁচড় দিয়ে তারা ছবি আঁকত। আ শোনা যায় কিনা একটু জানিয়েন। শোনা যায় কিনা একটু জানিয়েন। দুঃখিত ক্লাস আরো একটু আগিয়ে যাবে, হ্যাঁ? কিছু মনে করবেন না। এবার ঠিক আছে হয়তো। দুঃখিত আমি, খুবই দুঃখিত। আমরা নিয়মিতই ক্লাস নিব। ঠিক আছে? নিয়মিতই ক্লাস নিব। বই নিতে হবে এমন না, আমরা নিয়মিত ক্লাস নেওয়ার চেষ্টা করব। যতটুকু পারি আরকি। নো আ একটু ১ম এ একটু ঝামেলার সমস্যার সম্মুখীন হতে পারে। তো মতবাদ। তো শিল্পের শুরু কোথা থেকে? শিল্পের শুরু আমরা পাই গুহা থেকে, হ্যাঁ? গুহা থেকে। ফ্রান্স বা স্পেনের। এই ফ্রান্স বা এই গুহাটা কোথায়? গুহা হলো স্পেন অথবা ফ্রান্স। ঠিক আছে? আমরা ১ম গুহার সন্ধান পাই কোথায়? ফ্রান্স অথবা স্পেনে। তো সেক্ষেত্রে গেল ফ্রান্স বা স্পেন আমাদের মনে রাখতে হবে যে শিল্পের শুরু হয় গুহা চিত্র বা গুহা থেকে। সেখানেই তারা শিকারের জন্য মূলত ছবি আঁকতো। এখন ফোন দেয় কেন বুঝি না মানুষে। দেখছে ক্লাস নিচ্ছি। আচ্ছা শিকারের জন্য তারা দেয়ালে ছবি আঁকতো, হ্যাঁ? দেয়ালে ছবি আঁকতো। তারা দেয়ালে কোন ধরনের ছবি আঁকতো? দেয়ালে কোন ধরনের ছবি আঁকতো? দেয়ালে পশু-পাখি। পশু-পাখি এবং মানুষ। পশু-পাখি এবং মানুষের ছবি আঁকতো। পশু-পাখি এবং মানুষ। পশুর ভিতরে আছে বাইসন, হাতি আরো অনেক। শূকর। তো পশু-পাখির ভিতরে কোনগুলা ছবি আঁকতো? বইয়ের দাম আ পরে ভাই। আমি বইয়ের এখন প্রমোশন করছি না। শুধু বইয়ের দাম জিজ্ঞেস করেন না। ক্লাস করছি, ক্লাস নেন। এখন বিষয় হলো পশু-পাখি, মানুষ এগুলা ছবি আঁকতো। তো পশু-পাখির ভিতরে কোনগুলা ছিল? পশু-পাখির ভিতরে ছিল আপনার হাতি, শূকর, তারপরে আপনার বাইসন, মহিষ, গরু এগুলাই। বন গরু যেটা বলা হয় আরকি। এগুলাই মূলত সবচেয়ে বেশি আঁকা হতো আরকি। আর মানুষ তো মানুষেরা আছে। খালি আমরা যে গরু, হাতি, শূকর, বাইসন, মহিষ এগুলো আঁকতো কোথায়? গুহা চিত্রর গায়ে দেওয়ালে আঁচড় পদ্ধতিতে আঁকতো, হ্যাঁ? আগের কোন পদ্ধতিতে আঁকতো? আঁচড় পদ্ধতিতে আঁকতো। কি রং ব্যবহার করতো? প্রাকৃতিক রং, হ্যাঁ?
প্রাকৃতিক রং ব্যবহার করত। কি রং ব্যবহার করত? তারা প্রাকৃতিক রং ব্যবহার করত। কোন রং ব্যবহার করত? আসর পদ্ধতিতে প্রাকৃতিক রং ব্যবহার করত। তো এই শিল্পকে অনেক মনীষী অনেকভাবে সংজ্ঞায়িত করেছে। শিল্পকে প্রয়োজন পড়েছে সংজ্ঞায়িত করার। কারণ শিল্প প্রতিনিয়ত চেঞ্জ হয়। এজন্য আরকি। যাই হোক, শিল্পে যে মনীষী মতবাদ, এখানে আমরা কয়েকটা মনীষী সম্পর্কে পড়ব। সেটা হলো প্লেটো, সবাই পড়ার দরকার নেই। পিকাসো, তো উপমহাদেশের ভিতর রবীন্দ্রনাথকে পড়ব এবং আমরা এস.এম. সুলতানকে পড়ব। হ্যাঁ? এই কয়টা পড়ব। এই কয়টা পড়লে আমরা মোটামুটি আশা করি বা আমাদের শিল্পের যে মনীষী মতবাদ সেটা কাভার হয়ে যাবে। আচ্ছা, আমি এখান থেকে প্লেটোর লিখি। অনেকে কমেন্ট করছে ডিজিটাল বোর্ড, ভাই ডিজিটাল বোর্ড নাই। ক্লাস করলে করবেন, না করলে সমস্যা নেই। আমি আমার চর্চার জন্য আমি ক্লাস নিব। যারা দরকার সে থাকবে। আচ্ছা, শিল্প। প্লেটো হলো শিল্প সম্পর্কে বলেছে, শিল্প হলো নকলের নকল। মানে অনুকরণ প্রিয়, হ্যাঁ? অনুকরণ প্রিয়। যদি প্রশ্ন আসে যে শিল্পে হলো নকলের নকল, সংজ্ঞাটি কে দিয়েছে? শিল্প হলো নকলের নকল, সংজ্ঞাটি কে দিয়েছে? তো শিল্প হলো নকলের নকল, সংজ্ঞাটি দিয়েছে প্লেটো। আমরা যদি যাই পিকাসো, পিকাসো সম্পর্কে পড়ি, হ্যাঁ? পিকাসো বলেছে শিল্প হলো এমন একটি অসত্য যা সত্যকে উপলব্ধি করতে শেখায়। শিল্প হলো এমন একটি অসত্য যা আমাদের সত্যকে উপলব্ধি করতে শেখায়। ঠিক আছে? আচ্ছা, কোনো রেসপন্স নাই দেখছি। মাহমুদা খাতুন রিনি, ওয়ালাইকুম আসসালাম। একটু রেসপন্স করবেন, হ্যাঁ? পড়ার মাঝে রেসপন্স করলে ভালো হয় আরকি। ভালো লাগে। আচ্ছা, আমরা প্লেটো পড়লাম, একজন দার্শনিক, হ্যাঁ? একজন দার্শনিক, তার মতবাদ পড়লাম। একজন শিল্পী তার মতবাদ পড়লাম। তো একজন সাহিত্যিকের মতবাদ আমাদের পড়া লাগবে, হ্যাঁ? রবীন্দ্রনাথের মতবাদ পড়বো আমরা। রবীন্দ্রনাথ, তিনি হলো উপমহাদেশীয় শিল্পী, হ্যাঁ? উপমহাদেশীয় শিল্পী, উপমহাদেশীয় শিল্পী, সাহিত্যিক সবই। রবীন্দ্রনাথ কি বলেছে? রবীন্দ্রনাথ বলেছে মানুষের প্রয়োজনের সীমা ছাড়িয়ে, মানুষের প্রয়োজনের সীমা ছাড়িয়ে যা রচিত হয় তাই শিল্প। বিষয়টা আমি একটু পরে ক্লিয়ার করব। বিষয়টা হলো মানুষের প্রয়োজনের সীমা ছাড়িয়ে যা রচিত হয় তাই শিল্প। মানুষের প্রয়োজনের সীমা ছাড়িয়ে যা রচিত হয় তাই শিল্প। তো আমরা মনীষী মতবাদ কোথা থেকে আসলো যদি আমরা একটু দেখতে পারি। যদি প্রশ্ন আসে শিল্প হলো নকলের নকল বা শিল্প অনুকরণ প্রিয়, কথাটি কে বলেছে? একটু কমেন্ট করবেন। শিল্প অনুকরণ প্রিয় উক্তিটি কার? যদি প্রশ্ন আসে, প্রশ্ন, হ্যাঁ? ১ নম্বর, শিল্প হলো অনুকরণ প্রিয় উক্তিটি কার?
শিল্প হলো অন্য কারণ প্রিয়, উক্তিটি কার? প্লেটো। ঠিক আছে? এইভাবে আসবে প্রশ্ন। তো আমরা এস এম সুলতান দেখব। এস এম সুলতান দেখব। এস এম সুলতানের যিনি বাংলাদেশের শিল্পী। তো বাংলাদেশের জয়নুল আবেদীন আছে। তার থেকে আমরা এস এম সুলতানকে প্রায়োরিটি দিব। কারণ তিনি এই বিষয়ে একটু শিল্পী সম্পর্কে শিল্প সম্পর্কে একটু মতবাদ ভিন্ন আছে। তো উনার আমরা পড়বো হলো জীবনের যা ক্ষণিকের মনোজগতে মনোজগতে চিরস্থায়ী করার উপায় উপায় হলো শিল্প। ঠিক আছে? জীবনের যা ক্ষণিকের মনোজগতে চিরস্থায়ী করার উপায় হলো শিল্প। এগুলো হয় মেইন বিষয়। এখন বিষয় আসতে পারে আপনারা বলতে পারেন যে যেহেতু আমাদের এটা 6 থেকে 10 অব্দি শিক্ষার সাথে সম্পর্ক শিক্ষার সাথে সম্পর্ক, হ্যাঁ? শিল্প হলো শিক্ষার সাথে সম্পর্ক। বুঝি নাই, কমেন্ট আসছে না কেন? আবার হলো। আচ্ছা থাক। আচ্ছা, দেখেন বিষয়টা। কোন বিষয়ে যদি প্রশ্ন থাকে আমরা শেষে কমেন্টে জানাবেন। একটু আলোর স্বল্পতা হতে পারে। তো শিক্ষার সাথে সম্পর্ক তো আমরা একটা ইংলিশে একটা প্রবাদ আছে, ইংরেজি প্রবাদ আছে শিল্পের সাথে শিল্পের সাথে। তো সেটা কি? এডুকেশন থট আর্ট। এডুকেশন ইস ও ইউজিস থট আর্ট। এটা ইম্পোর্টেন্ট। 3 স্টার। এডুকেশন থট আর্ট। শিল্পের সাথে শিল্পের সাথে শিক্ষার সম্পর্ক। শিল্পের আমরা আমরা শুধু পয়েন্ট আলোচনা করব। ঠিক আছে? আমরা শুধু পয়েন্ট আলোচনা করব। শিল্পের মূল চালিকা শক্তি। শিল্পের মূল চালিকা শক্তি কি আপনারা জানেন? কমেন্ট করেন। শিল্পের মূল চালিকা শক্তি কি? অনুভূতি, ব্যাপ্তি, সৃজনশীল, সংক্ষিপ্ততা। কোনটা হবে? ক, খ, গ? কোনটা হবে বলেন? শিল্পের মূল চালিকা শক্তি কি? শিল্পের মূল চালিকা শক্তি কি বলুন? পারবেন? কমেন্ট আসলো না তো। শিল্পের মূল চালিকা শক্তি কি? উত্তর নাই, রেসপন্স নাই, বুঝি নাই। ক্লাস ভালো লাগছে না? ক্লাস ভালো লাগছে না, তাই না? একটু উত্তর না দিলে তো ভালো লাগবে না রে ভাই।
10 জন বা 20 জন মানুষ দেখছে, সেখানে রেসপন্স নাই। ফ্রি ক্লাস তো এইজন্য রেসপন্স নাই। বুঝতে পারছি। ফ্রি লাইভলে রেসপন্স হচ্ছে না এখানে। এমন রেসপন্স থাকলে ফ্রি ক্লাস নিব না, বাদ দিয়ে দিব। শুধু খোদাই। আচ্ছা, শিল্পের মূল চালিকা শক্তি সৃজনশীল। হ্যাঁ, সৃজনশীল। সৃজনশীল কেন? বিষয়টা হলো, আমার ভিতরে যদি সৃজনশীলতা না থাকে, আমার ভিতরে যদি সৃজনশীলতা না থাকে, তাহলে আমি শিল্প সৃষ্টি করতে পারবো না। ঠিক আছে? আমার ভিতরে যদি ভিতরে আমার ভিতরে যদি সৃজনশীলতা না থাকে, আমি আমি শিল্প সৃষ্টি করতে পারবো না। হ্যাঁ, আমি সৃষ্টি করতে পারবো না। বিষয়টা হলো এমন, শিল্পের মূল চালিকা শক্তি হলো সৃজনশীলতা। ইতিহাসের দলিল বলা হয় কাকে? আমরা যেহেতু শিল্প পড়ছি, এজন্য শিল্প সম্পর্কে আমরা যা খুঁটিনাটি আমরা সব পড়বো। ঠিক আছে? ইতিহাসের দলিল বলা হয় শিল্পকে। আমি আসলে ইতিহাসের দলিল বলা হয় কাকে? ইতিহাসের দলিল বলা হয় শিল্পকে। ইতিহাসকে বহন করে শিল্প। শিল্প প্রকাশ ঘটে কোথায়? শিল্পের প্রকাশ কোথায় ঘটে? শিল্পের প্রকাশ ঘটে আমাদের জীবনে, আমাদের দৈনন্দিন জীবনে। শিল্পের প্রকাশ ঘটে আমাদের দৈনন্দিন জীবনে। আমাদের ভিতরে যদি সৃজনশীলতা না থাকে, আমি একটা জিনিস তৈরি করতে পারবো না। ঠিক আছে? আমি একটা জিনিস তৈরি করতে পারবো না। শীত আলোর আমার ভিতরে যদি সৃজনশীলতা না থাকে, আমি একটা জিনিস তৈরি করতে পারবো না। তো আমাদের উচিত শিল্পকে বাঁচাতে, সৃজনশীলতাকে দাম দেওয়া। ঠিক আছে? কারিগরি শিক্ষাকে দাম দেওয়া। শিল্পের মূল ভিত্তি কি জানেন? শিল্পের মূল ভিত্তি অনুভূতি। যদি আসে শিল্পের মূল ভিত্তি কি? শিল্পের মূল ভিত্তি হলো অনুভূতি। শিল্পের মূল ভিত্তি অনুভূতি। আমরা আগামীকাল বোর্ডে ক্লাস নেব। ঠিক আছে? আগামীকাল বোর্ডে ক্লাস, রাত 8টা। রেসপন্স যদি 10টা থাকে, আমি ক্লাস নিব না। এটা বলে দিলাম। যেহেতু ফ্রি ক্লাস, অনেকে ফ্রি ক্লাস, তো এই জন্য হয়তো কেয়ার করছে না। যদি এমন 10টা 11টা থাকে, তাহলে আমি ক্লাস নিব না ভাই। যাদের ক্লাস প্রয়োজন তারা ক্লাস করতে পারেন, আমি ক্লাস নিব না। শুধু শুধু সময় নষ্ট করার সময় নেই। আচ্ছা, মূল ভিত্তি। আজকের মতন শেষ করি। মূল ভিত্তি হলো অনুভূতি। শিল্পের প্রধান উদ্দেশ্য কি? শিল্পের প্রধান উদ্দেশ্য হলো আনন্দ প্রদান। আনন্দ প্রদান। হ্যাঁ, শিল্পের প্রধান মূল উদ্দেশ্য আনন্দ প্রদান। আমি এখানে আপনাদের কি পয়েন্ট দিচ্ছি, হ্যাঁ, কি পয়েন্ট, আমি আপনাকে বিস্তারিত পড়াবো না। বিস্তারিত পড়ানো লাগবেও না। আপনাকে যা দরকার আমি সেটুকু দিয়ে দিব। কি পয়েন্ট গুলো আপনাকে দিয়ে দেবো। এখানে শিল্পের মূল ভিত্তি, আপনি শিল্প সম্পর্কে পড়বেন। শিল্প কাকে বলার দরকার নাই। আপনি কাকে বলে দরকার নাই। আপনি শিল্প কাকে বলে কি করবেন? মনীষী মতবাদ পড়বেন কয়েকটা, এবং শিল্পের বৈশিষ্ট্য পড়বেন। শিল্পের মূল চালিকা শক্তি যেগুলো, সেগুলো শিল্পের প্রধান বৈশিষ্ট্য উদ্দেশ্যগুলো পড়বেন। শিল্প কেন কেন তৈরি হয় সেটা পড়বেন। আচ্ছা, গেল। আমরা শিল্পের বৈশিষ্ট্য, মূল উদ্দেশ্য গেল, এবং শিল্পের বৈশিষ্ট্য যদি যাই,
শিল্পের বৈশিষ্ট্য পাবো আমরা ৩ টা, হ্যাঁ? ৩ টি। ১ নম্বর ব্যাপ্তি, ২ নম্বর সৃজনশীলতা, ৩ নম্বর শোভন। এই হলো শিল্পের উদ্দেশ্য। এটা কিন্তু মনে রাখতে হবে। এটা শিল্পের প্রধান বৈশিষ্ট্য, শিল্পের মূল ভিত্তি, এগুলা কিন্তু খুব ইম্পোর্টেন্ট। এগুলা আপনাকে মনে রাখতে হবে। তো শিল্পের প্রকারভেদ, শিল্পের প্রকার। আসলে শিল্প বিষয়টা প্রকার অনেকভাবে হয়। অনেক, মানে অনেকভাবে হয়। অত যাব না। বোর্ড বই যা আছে তাই। বোর্ড বই অনুযায়ী। বোর্ড বই অনুযায়ী যা আছে তাই। অত এই সেই হাবি-জাবি আমরা পড়ব না। ঠিক আছে? এখানে একটা চার্ট আছে আমরা দেখব। জয়তী চক্রবর্তী আপু, ধন্যবাদ। আমি সঠিক বলেছেন আরকি। যাক, আলহামদুলিল্লাহ। বোর্ড বই অনুযায়ী আমরা যা আছে তাই পড়ব। কত মানে শিল্পের অজস্র ভাগ আছে, অজস্র ভাগ, হ্যাঁ? আমরা অজস্র ভাগ পড়ব না। যেগুলা দরকার আমরা সেগুলা পড়ব। কারণ আপনাকে যদি দেখাই, হ্যাঁ? শিল্প উপস্থাপনার উপর ভিত্তি করে ৩ ভাগে ভাগ করা। দৃশ্যকলা, প্রদর্শন করা, লিখিত কলা। শিল্প মূলত ২ টি বৃহৎ ভাগে বিভক্ত। এগুলা যদি পড়ি আমি, হ্যাঁ? একটা ধ্রুপদী, একটা সমকালীন। ধ্রুপদী শিল্পকলা কি আর সমকালীন শিল্পকলা কি? এখন শোনেন, দেখেন প্রদর্শন কলা বা পারফর্মিং আর্ট দেখেন এর ভিতরে অনেক প্রকার আছে, অনেক প্রকার। পারফর্মিং আর্ট এর আবার অনেক প্রকার। নাট্যকলা, আপনার হলো বা আছে হলো রীতিভিত্তিক কলা, কাঠামো ভিত্তিক নাটক, উপস্থাপনা ভিত্তিক নাটক, আঙ্গিক ভিত্তিক নাটক, হুম? আধুনিক বা পরীক্ষামূলক নাটক, সঙ্গীত ভিত্তিক নাটক। এবার আবার নৃত্য করা যেতে পারে, পারফর্মিং আর্টে নৃত্য করা যায়। তাহলে নৃত্য আবার শাস্ত্রীয় নৃত্য, লোকনৃত্য, আধুনিক নৃত্য, সাময়িক নৃত্য, হ্যাঁ? তো শাস্ত্রীয় নৃত্য আবার অনেক প্রকার। যেমন ভরতনাট্য, কথক, ওডিসি, মণিপুরী। লোকনৃত্যে যায় জারি, সারি, গাম্ভীরা, লাঠি নাচ। আধুনিক হলো ক্রিয়েটিভ এবং ফিউশন। এবং সঙ্গীতের ভিতরে যদি আমরা যাই, সঙ্গীতে আমরা কয়েক প্রকার সঙ্গীত দেখতে পারবো। একটা হলো কণ্ঠসঙ্গীত এবং যন্ত্রসঙ্গীত। ঠিক আছে? কণ্ঠসঙ্গীত হলো শাস্ত্রীয় সঙ্গীত। কণ্ঠসঙ্গীতে আবার শাস্ত্রীয় সঙ্গীত আছে, লোকসঙ্গীত আছে, আধুনিক আধুনিক ও পপ সঙ্গীত আছে। শাস্ত্রীয় সঙ্গীতের ভিতরে ধ্রুপদী, খেয়াল এবং ঠুমরী এগুলো হলো ইয়ের ভাগ। আবার যদি লোকসঙ্গীতের ভিতরে যাই তাহলে বাউল, ভাটিয়ালি, ভাওয়া এবং গম্ভীরা আছে। এবার আধুনিকের ভিতরে ব্যান্ড এবং ফিউশন সঙ্গীত। যন্ত্রসঙ্গীতের ভিতরে আবার তারযন্ত্র বা তারযন্ত্র বলা হয় এটা থেকে, হ্যাঁ? তৎ বা তার। এটা অবরুদ্ধ বা ঢোল বা যেটা বদ্ধ করে বাজানো হয় আরকি। তো সুশির যন্ত্র, ঘনযন্ত্র। এখন বিষয় হলো তারযন্ত্র কি, কি? সেতার, মানে গিটার, বেহালা মানে যারা তার যেগুলা দিয়ে তৈরি আরকি। একতারা, দুতারা এগুলা তার। এবার অবদ্ধ যন্ত্র বা চামড়া দিয়ে তৈরি যেগুলো বাজানো হয় যেমন তবলা, ঢোল, মৃদঙ্গ এগুলা। আর সুশির যন্ত্র মানে যেগুলো বাঁশি বা শি জাতীয় যন্ত্র যেগুলো বলা হয় বাঁশি এগুলা। আরো কিছু সঙ্গীত আছে, রবীন্দ্রসঙ্গীত, কাজী নজরুল সঙ্গীত, অভিনয় বা মঞ্চ শিল্প, হ্যাঁ? আবৃত্তি, মুখ অভিনয়, সার্কাস এগুলো আছে। চলচ্চিত্রের আবার অনেক প্রকার ভাগ আছে। তো এইগুলা পড়া লাগবে না। ঠিক আছে? এত পড়ে লাভ নাই। এগুলো অনেক ভাগ, অনেক ভাগ। দেখেন আরো দেখাই আপনাকে। লিখিত কলা বা সাহিত্যের কলা দেখেন। কবিতা, গদ্য, নাটক, প্রবন্ধ, ঠিক আছে? দৃশ্যকলা যদি দেখি আমরা এই পিছে আরো আছে। ছড়া। তো দৃশ্যকলা, ভিজুয়াল আর্ট। ভিজুয়াল আর্টকে ২ ভাগে ভাগ করা হয়েছে। একটা চারুশিল্প, একটা কারুশিল্প। চারুশিল্প এবং কারুশিল্প। ঠিক আছে? চারুশিল্পটা আবার দেখেন চিত্রকলা, চিত্রকলা বা শাখা-প্রশাখা দেখেন। তেল রং, জল রং, অ্যাক্রিলিক, মিনিয়েচার, ফ্রেস্কো। উপশাখা হিসেবে কি, কি আছে আমরা যাই যে রিয়ালিস্টিক এবং অ্যাবস্ট্রাক্ট এবং কন্টেম্পোরারি আর্ট পাওয়া যায়। হ্যাঁ? ঠিক আছে? আবার ভাস্কর্য দেখেন। ভাস্কর্য শাখা-প্রশাখা হিসেবে আমরা পাই যেহেতু এটা ভিজুয়াল আর্টের ভিতরেই ফুল স্কাল্পচার এবং আবক্ষ বা ফ্রি স্ট্যান্ডিং স্কাল্পচার। মানে এটা হলো পূর্ণাঙ্গ এবং ফ্রি স্ট্যান্ডিং। ফুল স্কাল্পচার বলতে বোঝানো হয় আপনাকে ফুল ৩ দিক থেকে দেখা যাবে। ৩ দিক থেকে দেখা যাবে। ৩ দিক থেকে দেখা যাবে। আর ফ্রি স্ট্যান্ডিং আবার রিলিফ ভাস্কর্য। এখন ভাস্কর্যের আবার হলো অনেক প্রকার উপশাখা আছে। যেগুলো উচ্চ রিলিফ, নিম্ন রিলিফ বা ধাতু বা কাঠের বোঝা হাই রিলিফ আর লো রিলিফ। তো ধাতু, কাঠ, পাথর এগুলা দিয়ে আমাদের সরি মাটি এগুলা দিয়ে আমরা ভাস্কর্য নির্মাণ নির্মাণ করে থাকি। স্থাপত্যের আবার অনেক ভাগ আছে। স্থাপত্য পোশাকা হিসেবে আছে আমরা ধর্মীয় স্থাপত্য পাই, আবাসিক স্থাপত্য পাই, সামরিক স্থাপত্য পাই এবং প্রাসাদ বা দুর্গ পাই। ঠিক আছে?
তো উপশাখা হিসেবে কি পাই? উপশাখা বলতে আমরা বুঝি ঐতিহাসিক, আধুনিক এবং অঞ্চল ভিত্তিক। যেমন অঞ্চল ভিত্তিক আবার এখানে বা যেমন নাটোর এটা কিন্তু আমাদের একটা আমাদের রাজশাহী, নাটোর এখানকারই। আচ্ছা, কারুশিল্পের ভাগ দেখেন। কারুশিল্প আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহারযোগ্য। হ্যাঁ? ঠিক আছে? প্রধান শাখা আছে মৃৎশিল্প। মৃৎশিল্প শাখা হলো মাটির পাত্র, মাটির পুতুল, টেরাকোটা। এরা হলো মৃৎশিল্পের ভাগ। তো বাঁশ-বেত, ঝুড়ি, খাট, আসবাবপত্র, পোশাক হিসেবে বাঁশ বা বেতের কারুশিল্পেও অনেক। এগুলা আসলে শাখার কোনো শেষ নাই। ঠিক আছে? শাখার শেষ নাই। তো আমরা শাখা এত পড়বো না। আমরা বোর্ড বই অনুযায়ী পড়বো। 9-10 এর ৯ম-১০ম শ্রেণীর যে বোর্ড বই আছে আমরা ওটা পড়বো। তো শিল্প প্রধানত ২ ভাগে ভাগ করা যায়। একটা কারুশিল্প। ঠিক আছে? চারুশিল্প এবং কারুশিল্প। আচ্ছা, আমি একটা বিষয় আপনাকে ইংলিশে একটা টার্ম বলবো। যদি আপনারা জানেন কিনা একটু জানাবেন, হ্যাঁ? টাইমলেস, টাইমলেস শিল্প বলা হয়। এই বিষয়টা কে জানতেন? ইংরেজিতে বা প্রবাদে বা কোনো একভাবে কারুশিল্পকে টাইমলেস শিল্প বলা হয়। তাহলে চারুশিল্পকে কি শিল্প বলা হয়? ইংরেজিতে ফাইন আর্টস বাদে কি ধরনের শিল্প বলা হয়? ইংরেজিতে ফাইন আর্টস বাদে কি ধরনের শিল্প বলা হয়? এটাকে যদি টাইমলেস বলা হয় তাহলে চারুশিল্পকে কি ধরনের শিল্প বলা হয়? জয় জয়িতা চক্রবর্তী আপু, আপনি অ্যাক্টিভ আছেন দেখছি। আপনি কি ধরনের শিল্প বলা হয় চারুশিল্পকে যদি একটু জানাতেন? টাইমলেস বলা হয় কারুশিল্পকে। তাহলে চারুশিল্পকে কি ধরনের শিল্প বলা হয়? একটু কমেন্টে জানিয়েন, হ্যাঁ? যিনি পারবেন একটু কমেন্টে জানিয়েন। তো আমরা কমেন্ট করতে থাকুক, আমরা একটু আগিয়ে যাই। টাইম বলা হয় চারুশিল্পকে বলা হয় টাইম বাউন্ড শিল্প। ঠিক আছে? টাইম বাউন্ড শিল্প। টাইম বাউন্ড শিল্প। এটা টাইমলেস শিল্প, এটাকে টাইম বাউন্ড শিল্প বলা হয়। টাইম বাউন্ড শিল্প বলতে বোঝা না, টাইমলেস শিল্প বলা হলো অপরিবর্তনশীল, হ্যাঁ? অপরিবর্তনশীল। এজন্য আপনাকে কারুশিল্পকে টাইমলেস শিল্প বলা হয়। আমি আপনাকে অ্যা অজস্রত উদাহরণ পড়েন যে কোনটা চারুশিল্প, কোনটা কারুশিল্প। উদাহরণ। আ নিচে আরো শাখা-প্রশাখা আছে। আমি এখানে শেষ করব না। আ একটু উদাহরণ দিয়ে একটু বিস্তারিত বোঝানোর চেষ্টা করব আপনাদেরকে। তো চারুশিল্প কোনটা? চারুশিল্প কোনটা? কারুশিল্প। এই উদাহরণ আসে কিন্তু, হ্যাঁ? উদাহরণগুলা কিন্তু খুব আসে। উদাহরণগুলা খুব আসে। এই উদাহরণগুলা আমাদেরকে মনে রাখার খুবই টাফ হয়ে যায়। আমরা কিভাবে মনে রাখবো? আজকে একটা টেকনিক শিখিয়ে দিব। যে চারুশিল্প এবং কারুশিল্প মনে রাখার কৌশল আরকি। এটা আ দিয়ে আমি শেষ করে দিব। রেসপন্স খারাপ, আমি ক্লাস নিব না। আচ্ছা, চারুশিল্প এবং কারুশিল্প। চারুশিল্প হলো প্রতিদিন বা নিয়মিত বা ব্যবহার্য বস্তু যা কাজে লাগে। কারুশিল্প। কারুশিল্প হলো যা কাজে লাগে। এক কথায় কারুশিল্প হলো যা কাজে লাগে। কারুশিল্প হলো যা কাজে লাগে। এটাই হলো মেইন। কারুশিল্প হলো যা কাজে লাগে। আচ্ছা, আপনি একটা উদাহরণ দেন এবং নিজেকে প্রশ্ন করুন কারুশিল্প কোনটা? আ জয়ে জয়িতা আপু,
আপনি একটু নিজেকে আ মানে নিজের কল্পনায় আনুন যে কারুশিল্প আগে অনেক পড়েছেন আমি জানি। যদিও আমার ক্লাসে আপনি যেহেতু নতুন এজন্য আপনি যেহেতু একটু অ্যাক্টিভ আছেন এজন্য আপনাকে জিজ্ঞাসা করছি। যে যা কাজে লাগে তাই কারুশিল্প। আপনি একটু চোখের সামনে যা আছে সেটাকে একটু দেখুন। ভালো করে দেখুন যে আমাদের এটা কাজে লাগছে, এটা কারুশিল্প হয় কিনা? আ একটু ভেবে দেখুন। যেমন আমরা যদি যাই, যেমন নকশি কাঁথা যেটা মানে মানে আপনি যেখানে যদি বসে থাকেন তো নিশ্চয়ই রুমে কাঁথা আছে, বালিশ আছে, তোশক আছে, আসবাবপত্র আছে, দরজা আছে, জানালা আছে। সবই কিন্তু কারুশিল্পের অন্তর্গত। কারণ এগুলো আমাদের প্রতিনিয়ত কাজে লাগছে। আপনি দরজা দিয়ে আপনার ঘরকে রক্ষা করছেন, এটা কাজে লাগছে। আপনার জা জা জানালা দিয়ে আপনার আসবাবপত্র যে খাট আছে, ওটা আপনি কাজে লাগাচ্ছেন, প্রতিনিয়ত ওখানে ঘুমাচ্ছেন। আপনার কাঁথা যেটা, ওটা আপনি গায়ে দিচ্ছেন, ওটা আপনার কাজে লাগে। এজন্য ওটা কাঁথা। এখন আলপনা একটা বিষয় আছে আলপনা। ঠিক আছে? মাটির জিনিস। অবশ্যই। মাটির জিনিস অবশ্যই। মাটির জিনিস অবশ্যই কারুশিল্প। মৃৎপাত্র আপনি এখন বিষয় হলো মৃৎপাত্র। বেতের শিল্প। হ্যাঁ, এই তো। আপনার এই তো জয়িতা আপু খুবই বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন। বিষয়টা হলো যা নিয়মিত কাজে লাগবে। যা নিয়মিত কাজে লাগবে তাই কারুশিল্প। আর যা কাজে লাগবে না তা চারুশিল্প। যেমন ছবি। এখানে আপনি চিত্র কাজে লাগে না। ভাস্কর্য কাজে লাগে না। হুম? এই চিত্র ভাস্কর্য এগুলা কাজে লাগে না। এগুলাকে আবার আবার অনেক আছে যেমন কবিতা। কবিতা দিয়ে কি কাজ হয়? কবিতা কাজে লাগবে না। এজন্য এটা চারুশিল্পের অন্তর্গত যাবে, হ্যাঁ? বা পারফর্মিং আর্ট এর ভিতরে যাবে। চারুশিল্পের অনেক ভাগ আছে তার ভিতরে ওটা যাবে। কারুশিল্পের ভিতরে এটা যাবে না। হুম। তো বিষয়টা হলো কারুশিল্প আর চারুশিল্প বিষয়টা এমনই যা কাজে লাগবে তাই কারুশিল্প আর যা কাজে লাগবে না তাই চারুশিল্প। এটা হলো মেইন বিষয়। আপনারা চাইলে বিষয়টা খতিয়ে দেখতে পারেন যে এটা যেটা আছে, হ্যাঁ? এটা কারুশিল্পের একটা অন্তর্গত। কারুশিল্প। তারপরে আপনি মানে দেখানোর জিনিস পাচ্ছি না। হ্যাঁ, গহনা, আলংকারিক শিল্প বলা হয় গহনাকে। এরাও কারুশিল্পেরই অন্তর্গত। তো আজকের মতন এখানেই। আ রেসপন্স আমার হতাশাজনক। আমি দেখি যদি চেষ্টা করি আগামীকাল ক্লাস যদি নিতে পারি আপনাদেরকে জানাবো। শিল্পী মনের ভাব আনন্দ প্রকাশের মাধ্যম মন চারুকলা। ঠিক, ঠিক। জয়েত আপু, আপনি চারুকলা বিষয়ে খুবই পারদর্শী। আশা করি আপনারা ওভারঅল একটা জব দিক। নিশ্চয়ই চারুকলার। ওর থেকে ভালো যদি হয়। আজকের মতন এখানেই। আ আর আমার কথায় একটু নাকে হওয়ার সমস্যার কারণ হলো আমার নাকে হাড় পাকা এবং পলিপাসের কারণে। আজকের মতন এখানে আল্লাহ হাফেজ। যদি কারো প্রশ্ন থাকে আমাদের নিচে WhatsApp নাম্বার আছে 01888 441165 এই নাম্বারে WhatsApp করতে পারেন।